কয়েকটি থানা কি কেন হঠাৎ করে দেখুন, আমি 3টে থানার নাম করে গতকাল ডিজিটাল মিডিয়ার যে জেলা সম্মেলন ছিল কালেক্টর ক্লাবে, সেখানে আমাকে নিমন্ত্রিত অতিথি ছিলাম। সেখানে যখন আমাকে বক্তব্য দিতে দেওয়া হয়, তখন আমার বক্তৃতার মধ্যে আমি বলেছিলাম যে লালগোলা, বড়ুয়া আর ভরতপুর এই 3টে থানার কাজকর্মে আমার কাছে কিছু অভিযোগ আছে বা অভিযোগ এসছে, তাই আমি তাদের কর্মপদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করে আমি একটা বক্তৃতা করেছিলাম। কিন্তু যে সমস্যাগুলা ছিল এগুলা কোনোটা 3 মাসের, কোনোটা 4 মাসের, কোনোটা 2 মাসের। কারণ ইনি এই যে বর্তমান এসপি সাহেব, এনার আসার আগের পর্যন্ত এসব সমস্যা ছিল। আর একটা 2-1টা ছোটখাটো সমস্যা ইনি আসার পরে হয়েছিল। তো গতকালকে আমি যেটা বলেছিলাম তা নিয়ে এমনিতেই বীরভূম নিয়ে একটা শাসক দলের একজন নেতা তার মন্তব্য নিয়ে গোটা রাজ্যব্যাপী একটা আলোড়ন পড়েছে। আমি গতকালকে যেটা বলেছি সেটা সেই বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসছি। আজকে আমি বহরমপুর পুলিশ পিডির এসপি সাহেবের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। এই সমস্ত যে সমস্যা, আমার একটাই বক্তব্য, সাধারণ মানুষ আমাদের নেত্রী মামাটি মানুষের নেতৃত্ব দেয়, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনার দপ্তর থেকে যদি তেনার দপ্তরের কোনো আধিকারিকরা যদি মানুষের প্রতি কোনো ভুল চুক করে বা কোনো অন্যায় করে, সেটা আমাদের মুখ্যমন্ত্রীর উপরেই দায় বর্তায়। তাই মুখ্যমন্ত্রীর যাতে কোনো রকম মুখ্যমন্ত্রী হিসাবে কেউ তাকে খারাপ না ভাবে, তার জন্য তার দপ্তরের কিছু পুলিশের থানার জন্য আমি বলেছিলাম। আমি আজকে এসপি সাহেবের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে, কথা বলেছি। আমার যেসব সমস্যাগুলো আমার দৃষ্টিতে এনেছিল, কি বড়ুয়া, কি ভরতপুর, কি লালগোলা, সমস্ত বিশদে আলোচনা হয়েছে। এসপি সাহেব গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখেছেন। কাজেই আমাকে উনি আরেকটা কথা বলেছেন যে আপনি তৃণমূলের বিধায়ক, শাসক দলের বিধায়ক, আমি এখানে এসপি হিসাবে জয়েন করেছি, যদি আপনার কাছে কেউ কোনো অভিযোগ পুলিশের সম্বন্ধে করে তাহলে আপনি অবশ্যই আগে আমার দৃষ্টিতে দেবেন। আমি যদি সেটাকে আপনার সলভ না করি তখন আপনি মিডিয়ায় বলবেন বা কাউকে বলবেন। তো আমি ওনাকে কথা দিয়েছি যে গতকালকে যেটা আমি বলেছিলাম তার কিছু কারণ ছিল, সেই কারণ নিয়ে আমি বলেছিলাম কালকের বক্তব্য থেকে আমি সরে আসছি বা ওটা প্রত্যাহারই করছি। আজকে এসপি সাহেবের সাথে খুব সুন্দর আলোচনা হয়েছে। এসপি সাহেব আমাকে কথা দিয়েছেন যে যে সমস্ত সমস্যা ছোটখাটো আছে সেটা আপনাদের সামনে ওপেন করছি না, সেই ছোটখাটো সমস্যাগুলা কি লালগোলা, কি বড়ুয়া, কি ভরতপুর, সমস্তটাই উনি ইতিমধ্যে ভরতপুরের একটা বিরাট সমস্যা ছিল, সেখানে বালি তোলা হতো, জেসিপি মান্থলি দিয়ে জেসিপি চালানো হতো, ট্র্যাক্টর চালানো হতো, তার সঙ্গে একাংশ যুক্ত ছিল। সেটা গত কয়েকদিন আগেই আমি এসপি সাহেবকে দিয়েছিলাম, উনি কিন্তু ড্রাস্টিক অ্যাকশন নিয়েছেন এবং সেই সব অসামাজিক কাজ বা অবৈধ কাজ উনি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। কাজেই উনি আমাকে আজকে বললেন যে আপনি দিয়েছিলেন, আমি সেটা করেছি কি করিনি। আমি নিশ্চয় করেছেন। বললো তাহলে আপনি যদি কোনো আপনার কাছে আসে সেটা আপনি আমাকে আগে বলুন, তারপরে আপনি কোথাও মুখ খুলবেন। আমি ওনাকে কথা দিয়ে এসেছি যে আগামী দিনে পুলিশ প্রশাসন বা আমার সরকারি যে কোনো আধিকারিক যদি কোনো ভুল করে, অন্যায় করে, মানুষের উপরে জুলুম করে, আমি সেই দপ্তরের আধিকারিকদের আগে বলবো। পুলিশ প্রশাসন হলে অবশ্যই এসপি সাহেবকে বলবো, যদি সিভিল কোথাও বিডিও এলআরও হয় তাহলে এডিএম এলআর বা ডিএম সাহেবকে বলবো। আমি নিজে গেছিলাম, ডেকে পাঠার প্রশ্ন নাই, যেহেতু কালকেটা বলেছে। তারপরে আমি শনিবারেই ওনাকে দেখা করতে চেয়েছিলাম, শনিবারে যদি দেখা হয়ে যেত তাহলে হয়তো কালকে রবিবারে আমি এই কথাটাই আর বলার প্রয়োজনীয়তা থাকতো না। কিন্তু শনিবারে উনি ব্যস্ততার শিডিউল ছিল, উনি বলেছিলেন যে আমি আজকে বিভিন্ন জায়গায় ভিজিটে যাব, আজকে আপনাকে সময় দিতে পারবো না, সোমবারে আপনি 12টায় আসুন। ইতিমধ্যে রবিবারে আমি বক্তৃতা দিতে উঠলে কখনো কখনো হুমায়ুন কবিরের বক্তৃতা মানেই সেটা ভাইরাল হয় বা বিতর্ক হয়,
বিতর্ক আমার পিছু ছাড়ে না, তার জন্য আমার গোটা রাজ্যের কাছে বিতর্কিত ব্যক্তি হিসেবেই পরিচিতি হয়েছে। তো এটার জন্য গতকালকের বক্তব্য থেকে আমি পুরোপুরি সরে আসছি। আমি এসপি সাহেবের সঙ্গে বসে আলোচনাতে অত্যন্ত প্লিজড হয়েছি, সন্তুষ্ট হয়েছি, এবং আগামী যে সব ইস্যুগুলা ছিল উনি প্রত্যেকটা একদম খতিয়ে দেখে উনি বলেছেন যে সেটা আমি বললেই যে তিনি করবেন তা না, ওনার মতো করে উনি দেখে নিয়ে করে দেন। মানে আপনার রাগ অভিমান মিটেছে? রাগ অভিমানের বিষয় ছিল না। এবার থেকে আর মুখ খুলতে দেখা যাবে না। না, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমি এইভাবে ওপেন মুখ খুলবো না। আমি এসপি সাহেবকে বলবো, এসপি সাহেব যদি সলভ করে দেন খুবই ভালো, উনি আমার মনে হয় উনি সলভ করে দিবেন আজকে যেভাবে আমার সঙ্গে আলোচনা হয়েছে। তারপরে যদি না করেন নিশ্চয়ই এসপি সাহেবের উপরওয়ালারা আছে, অনেকের সাথে আমার চেনা জানা আছে, ডিজিপি থেকে শুরু করে অনেক পুলিশের আধিকারিকরা আছে যারা বাই নেমে আমি চিনি, আমি আমাকেও ওনারা চিনে, সেখানে জায়গা মতো বলবো। আপনাদের কাছে বলে এত বাজার গরম করার আমার আর দরকার নেই। যে ওই শামশেরগঞ্জের ঘটনা ঘটতো না, যদি বিএসএফ থাকতো তাহলে আপনি যে থানার বিরুদ্ধে অভিযোগ করছেন এবং অমিত স্যার, তো অমিত শাহকে আমি জিজ্ঞাসা করছি, মণিপুরটা তো আপনার আন্ডারে আছে, প্রতিদিন সেখানে মানুষ খুন হচ্ছে, প্রতিদিন মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, কেন হচ্ছে? আপনি তো অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনার এত মাথা ব্যথা শামশেরগঞ্জ নিয়ে, তা আপনার মণিপুর কেন শান্ত নয়? মণিপুরে কেন আপনাদের সরকারকে ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন করতে হলো? তার জবাবদিহি আগে ভারতবর্ষের মানুষকে করুন, বাংলার মানুষকে করুন, তারপরে ওসব শামশেরগঞ্জ নিয়ে বড় বড় কথা বলবেন। আপনি তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন মণিপুরে প্রতিদিন মানবিকতা ধ্বংস হচ্ছে, প্রতিদিন মানুষ খুন হচ্ছে, প্রতিদিন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে? মণিপুরে ওনাদের জোট সরকার ছিল, সেই সরকারটাকে ভেঙে দিয়ে 356 করার পরেও সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না। আবার বর্ডারে আপনার বিএসএফ পাহারা দেয়, সেখানে কে চুরি করে ঢুকছে আপনি তৃণমূলের উপরে দোষ চাপাচ্ছেন, মমতা ব্যানার্জিকে বলছেন, আর তৃণমূলের বলছেন যে এখানে ভোটার লিস্টে নাম নেই। এদের বিরোধী দলনেতা বলছে রোহিঙ্গারা এসে ভোটার লিস্টে নাম তুলছে। সেটা লজ্জা করে না ভারতবর্ষের এই সব মন্ত্রীদের? তারা তো ওখানে বর্ডার আগলানোর দায়িত্ব তাদের, এটা কি রাজ্য সরকার দেখে? এটা তো বিএসএফ দেখে বর্ডার আগলায়। তাহলে কি করে ঢুকছে বিএসএফ কে ফাঁকি দিয়ে? কি করে রোহিঙ্গা ঢুকছে, কি করে হিন্দু ঢুকছে, কি করে মুসলমান ঢুকছে? কারোরই তো ঢোকা উচিত না, অবৈধ অনুপ্রবেশ তো কারোরই করার এখতিয়ার নেই। তাহলে কেন ওনারা সেটা রক্ষা করতে পারছেন না? আর ওনাকে শামশেরগঞ্জ নিয়ে ভাবতে হবে না, শামশেরগঞ্জ নিয়ে উনি যতই ঢাক বাজান, যতই কিছু করুন, মুর্শিদাবাদে দুটো আছে, ওটা একটা হবে, আর আমরা 21 সৈন্য হব। উনি বলছেন যে শামশেরগঞ্জের বেশ কিছু শাসক দলের নেতৃত্ব জড়িয়ে রয়েছেন এবং একজন মন্ত্রী আছে, তাদের নামও সামনে আছে। জড়ি যদি কেউ থেকে থাকে, অপরাধ যদি কেউ করে থাকে, কথাই আছে, বাংলায় প্রবাদ বাক্য আছে, বাপ পাপ বাপকেও ছাড়ে না। যদি কেউ করে থাকে, ইনকোয়ারি টিম যদি তাদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো তথ্য প্রমাণ দিয়ে কোর্টে প্রডিউস করে থাকে, অনারেবল জাস্টিসরা তার বিরুদ্ধে আইন মোতাবেক জাজমেন্ট দেবে। তা নিয়ে আমার মাথা ব্যথার কি আছে? আমি অপরাধ করিনি এটাই না, আর কেউ করেনি সেটাই হবে, যে করেছে তার শাস্তি হবে, আইন আইনের পথে চলবে। আমি তো কাউকে আড়াল করার জন্য বলছি না। যদি কেউ জঘন্য কাজের সঙ্গে যুক্ত থাকে, কেউ যদি লুটতরাজের সঙ্গে যুক্ত থাকে, অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত থাকে, কেউ যদি ওখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, বা ওই হরগোবিন্দ দাস আর চন্দন দাসের খুনের জন্য যারা দায়ী, পুলিশ তো 11 জনকে পুলিশ কাস্টডিতে রেখেছে, জাজমেন্ট যখন হবে তখন সবাই জানতে পারবে। নিশ্চয়ই যারা জঘন্য খুন করেছে, নিরপরাধ মানুষকে বাড়ি থেকে বের করে খুন করেছে, তাদের শাস্তি হবে। তাদের পক্ষে তো আমরা নয়, তাদের পক্ষে আমাদের দিদিও নয়, তাদের পক্ষে আমরা কোনোদিন কথা বলিনি। যেদিন থেকে ঘটনা ঘটেছে আপনাদের মিডিয়ায় প্রথম আমি বলেছি, এর জন্য ওখানকার লোকাল প্রশাসন এবং লোকাল জনপ্রতিনিধি উভয়েই এই দায় অস্বীকার করতে পারে না। আমি বলেছি, আমি একমাত্র ব্যক্তি যে বলেছি, আজও তাই বলছি। অপরাধের কোনো মাপ হয় না, আর অপরাধের কোনো জাত হয় না, অপরাধের কোনো রং হয় না। যে অপরাধ করবে সে হিন্দু হোক মুসলমান হোক, যার বিরুদ্ধে হবে, যার বিরুদ্ধে এই অপরাধ সংগঠিত যে করবে,
তার উপযুক্ত শাস্তি আইন মোতাবেক হওয়ার দরকার।